আমি চলে এলাম ঘরে আর প্ল্যানিং মতো কোয়েলকে বললাম যে খাবারটা আমি বানিয়েছি। ও প্রথমে মানতে না চাইলেও পরে ম্যাডামের কথা বলার পর মেনে গিয়েছে। ভাগ্যিস ম্যাডামের সাথে কথা বললে ঘরে গিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে কোয়েলকে শুয়ে আমিও শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আজকের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠলো আর ওনার কথাগুলো কানে বাজতে লাগলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো আমার। অন্যদিকে উফ, আমার পড়ায় ফোকাস কেন করতে পারছি না? শিট। আদিত্য মুখ দু হাত দিয়ে ঢেকে বসতেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল মৌমিতার জড়িয়ে ধরার কথা। আদিত্য কখনোই কোনো মেয়ের এত কাছে কখনো যায়নি। জিয়া আসতে চাইলেও তাকে দূরে সরিয়ে দিয়েছে বিরক্ত হয়ে, কিন্তু মৌমিতাকে দূরে সরাতে মন চাইছিল না, বরং ভালোই লাগছিল। কথাটা ভেবে আদিত্য উঠে নিজের কাবাডের কাছে গিয়ে আজকের পরার শার্টটা বের করলো। শার্টটা নাকের কাছে আনতেই একটা লেডিস পারফিউম পেল। নাইস স্মেল। আদিত্য নিজেই নিজের কথায় ঠোঁট কামড়ে ধরে হাসলো আর মাথায় চাটি মেরে বলল, পড়ায় ফোকাস করা দি, কি সব ভাবছিস তুই? আদিত্য বারবার এদিক ওদিক তাকিয়ে জিয়াকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। জিয়াই ওকে টেক্সট করলো যে ইউনিভার্সিটির ওয়াশরুমের আগে যে ফাঁকা করিডোরটা আছে ওখানে আসতে, কি যেন খুব দরকারি কথা আছে। এমনিতেই জিয়া ঠিক নেই, তার উপর যদি এখন ওর কথা না শোনা হয় তাহলেই হয়েছে। তাই আর আদিত্য দেরি করেনি, টেক্সট পেয়ে চলে এসেছে। কোথায় গেল এই মেয়েটা? যা অবস্থা করেছে নিজের, তাতে না কিছু বাঁচিয়ে বসে। আদিত্য এক হাত কোমরে আরেক হাত মাথার পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কেউ পেছন দিয়ে ওর শার্ট টেনে যে হাত কোমরে ছিল সেই হাত ধরেই ফেরালো। ব্যক্তিটির দিকে ফিরতেই আদিত্য কিছু বলবে, তার আগেই ব্যক্তিটি ওর বুকে ঢলে পড়ল। জিয়া, জিয়া, তুই ঠিক আছিস? কি হয়েছে? হ্যাঁ, ব্যক্তিটি আর কেউ নয়, জিয়া। জিয়া ধীরে ধীরে শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরল, কোনো কথা না বলে, কারণ জিয়া ঠিকমতো দাঁড়ানোর অবস্থাতেই নেই। আমি আদিত্যকে খুঁজতে খুঁজতে ওনার পিছু নিয়েছিলাম, কিন্তু জিয়ার সাথে ওনাকে এভাবে দেখবো ভাবিনি আমি। জিয়ার অবস্থা এমন কেন এটাই ভাবছেন তো? তাহলে চলুন জেনে আসা যাক। কিছুক্ষণ আগে ভার্সিটির হলরুমে ফ্রেশার্স পার্টির আয়োজন করা হয়েছে। প্রায় ভালোই স্টুডেন্টসদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমি পার্টির এক কোণে একা দাঁড়িয়ে আছি। এমন না যে আমি একা এসেছি, আমার সাথে কোয়েল এসেছে, কিন্তু ওর দরকারি কল আসে ও একটু অন্যদিকে গিয়েছে। ভাগ্যিস ফ্রেশার্স পার্টির আগেই কোয়েল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, নাহলে আমি যে কিভাবে একা একা থাকতাম কে জানে। এখনই তো কেমন একটা বোর লাগছে। কি ম্যাডাম, এখানে একা দাঁড়িয়ে আছেন যে? আমি পাশে তাকিয়ে দেখলাম শফিকদা আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো উত্তরের আশায়। আমি উত্তর দিলাম। কোয়েল একটু অন্যদিকে গেছে, তাই অপেক্ষা করছি ওর। সারাটা সময় কোয়েলের সাথে থাকলে হবে? আমাদেরকেও একটু চান্স দিতে হবে, তাই না? আর শুধু আমাকে দিলেই হবে? আপনি কি কোয়েলকে লাইক করেন? আমার প্রশ্ন উনি বাঁকা হেসে বললেন, শেষ। বুঝে গেছো তাহলে। কিন্তু তোমার বান্ধবী তো আর পাত্তা দেয় না, তাই তুমিই দাও। আমার তো মেয়ে হলেই হলো। শেষের কথাটা শফিকদা বিড়বিড় করে বললেও আমার কান পর্যন্ত কথাটা ঠিকই এসেছে। ওনার কথার উত্তর মৃদু হেসে বললাম, আপনি যেমন ধরনের মেয়ে খুঁজছেন সেই ধরনের মেয়ে আমি নই, আর কোয়েলও না, তাই চান্সটা অন্য জায়গায় নিন, বেটার হবে। আচ্ছা, তা তুমি কোন ধরনের মেয়ে বলো একটু। তোমার ধরনের কথা শুনে হয়তো আমার টেস্ট চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে সৌভিকদা আমার দিকে এগোতে শুরু করলে আমি পিছতে থাকি। পিছতে পিছতে দেয়ালে পিঠ ঠেকে গেলে উনি আমার মাথার দুই পাশে হাত রেখে আমার সামনে ঝুঁকে দাঁড়ান। বুঝতে পারি উনি নেশা করে আছেন। কি হলো, কিছু বলো। উনি আমার মুখের দিকে আরো এগিয়ে এলে আমি ওনাকে ধাক্কা দিতে যাব, এমন সময় ওনার কলার ধরে কেউ পেছন থেকে টেনে নিল। উনি পুরোপুরি সরে যেতে দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছে, আর আদিত্যের পেছনে কোয়েল। কোয়েল আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কোনো অসভ্যতামি করেছো নাকি? আদিত্য তাকে বল তাহলে। কোয়েল বেশ জোরে কথাটা বলায় উনিও শুনতে পেয়েছেন, আর তাই কোয়েলের কথা শেষ হতেই উনি আমার দিকে তাকালেন উত্তরের আশায়। করতে চেয়েছিল এইটুকু বলেই আদিত্য ঠাস করে চর বসিয়ে দিল সৌভিকদার গালে। আমি অবাক হয়ে মুখ ঢাকলাম, কিন্তু কোয়েলের কোনো প্রতিক্রিয়া নেই। তোকে সাবধান করেছিলাম আমি যে এই সব অসভ্যতামির থেকে দূরে থাকতে, না হলে ফল ভালো হবে না, কিন্তু তুই শুনলি না। আদি, আদি কি করছো তুমি?
সৌভিকটা তোমার ছোটবেলার বন্ধু, আর তুমি ওর গায়ে হাত তুলে, তাও আবার এই মিডল ক্লাস মেয়েটার জন্য। জাস্ট শাট ইওর মাউথ জিয়া, না হলে তোকেও পস্তাতে হবে। আদিত্যের কথা শুনে জিয়া প্রায় তেলে বেগুনে জ্বলে ওঠে। সৌভিকদাকে আদিত্যর হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, এখন এই মিডল ক্লাস মেয়েগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই না? আগে তো শুধু কোয়েল ছিল, এখন এই মৌমিতাই এসে জুটেছে। তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোন বাড়ির ছেলে? কি তোমার স্ট্যাটাস? তোমার আমার স্ট্যাটাস দেখো, আর ওই মেয়েগুলোর স্ট্যাটাস দেখো, তাহলেই বুঝতে পারবে তুমি কি করছো। আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। তুই প্লিজ তোর স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের তুলনা করে ওদের অপমান করিস না। তোর স্ট্যাটাসের মেয়েদের সাথে থাকা তো দূরের কথা, বলতেও আমার ঘেন্না করে। সারাদিন ক্লাব পার্টি, টাকা ওড়ানো, ছেলেদের সাথে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু জানিস? ও হ্যাঁ, বাবার টাকায় ফুটানি মেরে অন্যদের হ্যারাস করাটা সব থেকে বড় ট্যালেন্ট তোর। আর স্বভাব হলো যেসব ছেলেদের তোর থেকে বেশি টাকা, তাদের পেছন পেছন ঘোরা, তারা পাত্তা না দিলেও তাদের গায়ে পড়ে ঘোরা, যেটা কিনা তুই আমার সাথে করছিস। যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে দ্বিতীয়বার আমার সাথে কথা বলতে আসবি। যদি নিজেকে চেঞ্জ করতে পারিস তাহলেই আসবি। আদিত্য জিয়ার পেছন থেকে আবারও সৌভিকের কলার ধরে বলল, আজকে বেঁচে গেলি পার্টির জন্য, নেক্সট দিন থেকে যদি আবার এমন কিছু দেখেছি তো তুই শেষ। সৌভিকদা এতটা সময় ধরে মুখ দিয়ে শব্দটুকুও করেনি। আদিত্য সৌভিকদার কলার ঝাড়া মেরে ছেড়ে দিয়ে আমাদের দিকে ফিরলে সৌভিকদা বলে, তা কোনটা তোর প্রেমিকা, নাকি দুইটাই? সবাইকে নিজের মতো মনে করিস না সৌভিক। লোককে অপমান করার আগে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা কর, না হলে পস্তাবি। আদিত্য আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে কোয়েলের হাত ধরে ওখান থেকে চলে আমাদের নিয়ে চলে এলেন। হলের অন্য প্রান্তে এসে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে উনি চলে গেলেন। সেই দেখে আমি কোয়েলকে বললাম, কোয়েল আমি একটু আসছি। কোয়েলকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওনার পেছনে চলে এলাম। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল উনি কতটা রেগে আছেন। ওনার পেছন করে বেলকনিতে এসে দেখি উনি দেয়ালে সজোরে একটা ঘুষি মারলেন। আরে আপনি করছেনটা কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমি সঙ্গে সঙ্গে এসে ওনার হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিলে উনি আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললেন, আমাকে একা ছেড়ে দাও, তুমি যাও এখান থেকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমার জন্য নিজের বন্ধুদের সাথে এইভাবে ঝগড়া করবেন না। আমি আপনার তেমন কেউ হই না যে আমার জন্য আপনার সম্পর্ক নষ্ট করবেন আপনি। উনি কোয়েলকে নিয়ে তেমন খারাপ কথা বলেনি, আর ওর সাথে তো কোনো অসভ্যতাও করেনি, তাহলে কেন এইভাবে রিয়াক্ট করলেন আপনি? আমার সাথে অসভ্যতামি করেছিল, আমি বুঝে নিতাম। আমার জন্য আপনি কেন? তোমার জন্য নয়, তোমার জায়গায় যেই মেয়ে থাকতো তার জন্যই আমি এটা করতাম। সত্যি তুমি আমার কাছে স্পেশাল কেউ নাও, কিন্তু তার মানে এই না যে সব দেখেও আমি অন্ধ থাকবো। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষে অপরাধী। সৌভিক আমার বন্ধু বলে কোনো ছাড় পাবে না। অন্যায় যখন করেছে শাস্তি তো পেতেই হবে। হয়তো ওনার প্রথম কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষের কথাগুলো শুনে ভালো লাগলো। ওনার মন মানসিকতা যে এতটা ভালো ভাবিনি আমি কথা না বাড়িয়ে কিছু বলতে যাব তার আগেই উনি বেলকনিতে রেলিংয়ে দুহাত ভর করে ঝুঁকে বলতে লাগলেন, সৌভিক আমার ছোটবেলার বন্ধু, জানো? ওরা আর আমার একসাথে বড় হওয়া, সেই ছোট থেকে স্কুল আর এখন ইউনিভার্সিটি, সব সেম। শুধু চিন্তাধারাটাই সেম হলো না। হলে হয়তো আজ এই দিনটা আসতো না। অনেক আগে থেকে আমি ওকে বারণ করেছিলাম, শোনেনি। আমি জানি আজও শুনবে না। ও আমার দেয়া ওয়ার্নিং, ও জানে না এর ফল কতটা ভয়ানক হতে পারে। কথা শেষ করে আদিত্য একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে ঘুরে কিছু বলবেন তার আগেই আমি ওনার হাত দেখে বললাম, আপনার হাতটা তো লাল হয়ে গেছে। আমার কথা শুনে উনি নিজের হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে আমাকে বললেন, ও কিছু হবে না, একটু বরফ দিয়ে নেব। তুমি যাও, কোয়েল ওখানে একা আছে। উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমাকে কোয়েলের কাছে রেখে উনি ওনার বন্ধুদের কাছে যাবেন। সেই সময় আমি বললাম, বেশি মাথা গরম করবেন না, রাগের বসে ক্ষতি হয়, শুধু লাভ না। আগের দিনের মতো আমার কথা শুনে শুধুই হাসলেন। উনি যাবেন ঠিক সেই সময় জিয়া টলমলে পায়ে ওনাকে জড়িয়ে ধরলো। জিয়া, তুই এইভাবে? ইয়েস, আমি এভাবে। আমি ছাড়া তোমার কাছে তো দূর, আশেপাশেও কি আসতে পারবে না। আমি দেব না, তুমি শুধু আমার, বুঝেছো? শুধু আমার।
এইসব মিডিল ক্লাস মেয়েরা তোমার জন্য নয়, শুধুমাত্র আমি ডিসার্ভ করি তোমাকে। কথাটা বলেই আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে জিয়া চলে যায়। কোয়েল আদিত্যের কাছে এগিয়ে গিয়ে বলে, নাও, আবার একটা ঝামেলা। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারি না। ছেড়ে দাও, সব ঝামেলা শেষ। পারছি আর কোথায় ছাড়তে, আর মনেও হয় না পারবো বলে। মান, কোয়েলের প্রশ্ন শোনার আগেই আদিত্য চলে গেলেন। আমি কোয়েলের কাছে এগিয়ে গিয়ে বললাম, বাদ দে, ওনাদের ব্যাপার ওনারাই বুঝে নেবেন। তাই বলে জিয়া তোকে এভাবে সবসময় অপমান করবে সেটা তো হতে পারে না, তাই না? বেকার ঝামেলা করিস না তো, আস্তে আস্তে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। আজকে উনি যেভাবে জিয়াকে অপমান করেছেন তাতে ওর এমন রিয়্যাক্ট করাটা স্বাভাবিক বর্তমান সময়ে। জিয়া আদিত্যকে ছেড়ে ওনার দিকে তাকিয়ে বলল, কেন এতটা প্রোটেক্টিভ তুমি ওদের জন্য? কই, আমার জন্য তো এরকম রিয়াক্ট করো না কোনো সময়, শুধু অপমান করো আর দূরে সরিয়ে দাও আমায়। জিয়া, এসব কথা পরে হবে, এখন তুই বাড়ি চল। কে বলেছিল এভাবে ড্রিঙ্ক করতে? তোমার জন্য করেছি, তুমি আমাকে অনেক অনেক হার্ট করেছো আজকে এই মিডিল ক্লাস মেয়েটার জন্য। ওকে ফাইন, তুই চল এখন। নো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আমি কোথাও যাব না, কিছুতেই না। আজকে তোমাকে বলতেই হবে। জিয়ার কথা শুনে আমার মনটা কৌতূহলে ভরে উঠল। আমার মনে হয়তো আদিত্যের উত্তরের অপেক্ষা করছে। ইয়া, আই লাভ ইউ। আদিত্যের কথা শুনে আমি দুকদম পিছিয়ে গেলাম। যে দেয়ালটার আড়ালে ছিলাম সেখান থেকে ভুলবশত বেরিয়ে এলাম, যার ফলে জিয়া আমাকে দেখে ফেললো। ও আদিত্যকে ছেড়ে আমার দিকে এগোতেই আদিত্য আমায় দেখতে পেলেন। জিয়া আমাকে এসে বলল, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। শুনেছো আদি কি বলছে? হি লাভস মি, অনলি মি, তাই ওর থেকে দূরে থেকো, ওকে? জিয়ার কথার উত্তর না দিয়ে জিয়া পিছুয়ে গিয়ে একবার আমার দিকে তাকিয়ে বলল, হেই আদি, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওর ড্রেস আপটা একবার দেখো জাস্ট। ফ্রেশার্স পার্টিতে বেহেনজির মতো চুড়িদার পরে এসেছে, তাও সম্ভব? ও মাই গড, এরকম একটা খ্যাত মেয়ে তোমাকে ডিজার্ভ করে না, বুঝলে? তোমার শুধু আমি আমি ডিজার্ভ করি। কথা শেষ করার আগেই জিয়া পড়ে যেতে নেয় আর আদিত্য ওকে ধরে ফেলে। এক মুহূর্ত অপেক্ষা না করে জিয়াকে কোলে তুলে নেন আদিত্য আর চলে যান। এতক্ষণ নিজেকে সামনে রাখতে পারলেও আর পারেনি নিজেকে সামনে রাখতে। দুই হাত দিয়ে মুখটা চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠি। কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ি। ফোনের রিংটোনে ঘোর কাটলে দেখে কোয়েল কল করেছে। কল কেটে দিয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায় ইউনিভার্সিটি থেকে। গন্তব্য কোথায় জানা নেই আমার। আদিত্য জিয়ার বাড়ির সামনে এসে নিজের গাড়ি দাঁড় করালো। একটা নিঃশ্বাস ছেড়ে পাশে ঘুমন্ত জিয়ার দিকে তাকিয়ে নিয়ে নিজের ফোন বার করে কল করলো। কল রিসিভ হতেই আদিত্য বলল, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, দুজন মেয়েটকে পাঠান রাইট নাও। আদিত্য কথাটুকু বলেই কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। একবার ঝুঁকে যেই দেখতে পেল মেন গেট দিয়ে দুজন মেড আসে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আদিত্য। গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, ম্যাডামকে সাবধানে নিয়ে যান। এতই যখন চিন্তা তাহলে তো তুমিই নিয়ে যেতে পারতে, তোমার তো আর আমাদের বাড়িতে আসতে কোনো মানা নেই, তাই না? আদিত্য পুরুষালী গলার স্বর শুনেই বিরক্ত হয়ে গেল, তবুও সেটা প্রকাশ না করে পেছন ফিরল। যা ভেবেছিল তাই। জিয়ার বাবা দাঁড়িয়ে আছেন। জিয়ার বাবার দিকে তাকিয়ে মৃদু হেসে আদিত্য উত্তর দিল, আপনার মেয়ের জন্য এতক্ষণ অবধি যতটুকু করেছি এতটাই যথেষ্ট। এই চাইতে বেশি করে ফেললে আবার আপনার মেয়ে উৎপাতটা বেশি করে করবে। এমনিতেই তো কম উৎপাত করে না আপনার মেয়ে। আপনি আপনার মেয়ের সব বাদরামি সহ্য করতে পারেন, কিন্তু আমি করব না। আজ যদি আপনার জায়গায় আমি থাকতাম না, তাহলে জিয়াকে চাপকে সিধা করে দিতাম, নাকি এভাবে লাই দিতাম। আদিত্য, আওয়াজ নিচে, আমার সাথে আওয়াজ নিচে করে কথা বলবেন। আদিত্য ব্যানার্জির সাথে জোর গলায় কেউ কথা বলে না, কারণ আদিত্য ব্যানার্জি কখনো কোনো ভুল করে না। পারলে নিজের মেয়েকে শাসন করুন। আপনার টাকা আছে বলে একটু বেশি লোককে নিচু করে। একটা কথা মাথায় রাখবেন, টাকায় কারো নাম লেখা থাকে না, যার হাতে যায় তার হয়ে যায়। আজ আছে কাল নাও থাকতে পারে। গুড নাইট। আদিত্য নিজের গাড়িতে উঠে বেরিয়ে গেল। জিয়ার বাবা পরেশবাবু চোয়াল শক্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকেন। আজ জিয়াদ জেদের জন্য তুমি বেঁচে যাচ্ছ আদিত্য, না হলে আজকে যতবার তুমি অপমান করেছো, শুধুমাত্র আমার মেয়ের জন্য কিছু বলছি না আমি, সেখানে তুমি আমার মেয়েকেও অপমান করেছো। কালকে জিয়ার সাথে কথা বলবো আমি,
মন স্থির করে পরেশবাবু হনহনিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। এদিকে আদিত্য ড্রাইভ করে ইউনিভার্সিটিতে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে যেই না আদিত্য ইউনিভার্সিটিতে ঢুকবে এমন সময় ওর কাছে একটা কল এলো। আদিত্য নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটু ভেবে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। এনিথিং রং? ওপাশ থেকে যা উত্তর এলো তাতে আদিত্যের মাথায় হাত পড়ে গেল। আদিত্য উত্তর দিল, থ্যাংক ইউ জানানোর জন্য। আদিত্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। তখন আবারও কল এলো। এইবার কলটা কোয়েলের। বল। মৌকে খুঁজে পাচ্ছি না আমি কোথাও, তুমি দেখেছো? আমি দেখছি, তুই রাখ আর নিশ্চিন্তে থাক। ফোন রাখতেই আদিত্যের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল, যখন আদিত্য জিয়ার কথায় তাল মিলিয়ে ওকে আই লাভ ইউ বলেছিল। মৌমিতা কি তাহলে আমাদের পুরো কনভারসেশনটাই শুনেছিল? হয়তো তাই। কাজটা ঠিক করিনি আমি, কিন্তু আমি কি করে জানবো মৌমিতা আমাদের কথা শুনছে? তখন জিয়ার মন রাখার জন্য কথাগুলো না বললেও হতো না। শিট। আদিত্য নিজের গাড়িতে একটা ঘুষি মেরে উঠে পড়ল গাড়িতে। আমার কেন এত খারাপ লাগছে? আমি তো আর কিচ্ছু ইচ্ছে করে করিনি, সবটাই তো পরিস্থিতির চাপে হয়ে গেছে। ও গড, কি হচ্ছে আমার সাথে? আদিত্য আর কিছু না ভেবে ড্রাইভ করা শুরু করলো ফোনে গুগল ম্যাপ খুলে। মাঝে মধ্যে কপাল দুলছে দু আঙুল দিয়ে, কারণ মাথা যন্ত্রণা করছে আদিত্যের। গুগল ম্যাপ ফলো করে একটা নির্জন মাঠের সামনে এসে দাঁড়ালো আদিত্য। পাশে ছোট্ট একটা শিব মন্দির আছে, আর বসার ব্রেঞ্চ তার পাশে। পুরো অন্ধকার জায়গা হলেও মন্দিরের আলোয় বসার জায়গাটা ঠিকই দেখা যাচ্ছে। আদিত্য গাড়ি থেকে নেমে ওই দিকে এগিয়ে গেল, কারণ ওই বসার জায়গায় একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমি কেন এত বোকা? শুধুমাত্র কালকের কয়েকটা ঘটনা, কিছু কথার কারণে আমি কি করে ভেবে নিলাম উনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন, আমাকে মেনে নেবেন? উনি তো আমাকে বলেননি যে উনি আমাকে মেনে নেবেন। তাহলে আমি কেন ভাবতে গেলাম? কেন বারবার ভুলে যাই? আমার কপালে তো এত সুখ লেখাই নেই। শুধুমাত্র নিজের কারণে আজ আমি কষ্ট পাচ্ছি, শুধুমাত্র নিজের কারণে। কিন্তু আর না, এরপর থেকে আমি শুধু নিজেকে নিয়ে ভাববো, অন্য কাউকে নিয়ে না। চোখের জল হাত দিয়ে মুছতেই একটা হাত আমার দিকে রুমাল বাড়িয়ে দিল, যা দেখে আমি চমকে উঠলাম। এই নির্জন জায়গায় হঠাৎ কে আমার পাশে বসলো এটা ভেবে ভয় পেয়ে সেই দিকে তাকালাম। আদিত্য, উনি এখানে কি করছেন, তাও আবার এই সময়ে? আর জানলেনই বা কি করে আমি এখানে আছি? রুমালটা নাও। তখন থেকে কি এভাবেই কেঁদে চলেছো নাকি? আমার প্রশ্নগুলোর মাঝে উনি প্রশ্ন করলো। আমি আর কিছুই বললাম না। ওনার সাথে কথা বলার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছি আমি। অনিচ্ছায় বললাম, লাগবে না, ধন্যবাদ। দেখো মৌমিতা, আমি জানি না তুমি কতটা কি শুনেছো। আমি শুধু এটাই বলবো, আমি জিয়াকে যা বলেছি ওর আপনি আমায় কেন কৈফিয়ত দিচ্ছেন? আমি তো আপনার কেউ হই না। আপনার আমাকে কোনো রকম কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার কোনো প্রয়োজন নেই এইসব শোনার। আমি ওনাকে থামিয়ে কথাগুলো বললে উনি আমার দিকে করুণভাবে তাকিয়ে চুপ করে রইলেন। আমি তা দেখেও না দেখার ভান করে উঠে দাঁড়িয়ে বললাম, আজকের পর থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলার। আমি তো প্রথম দিনেই বলে দিয়েছিলেন আপনি, আমি যেন নিজের আসল পরিচয়টা না দিই, আমি সেটাই মেনে চলবো। সত্যিই তো, আপনারা বড়লোক মানুষ, আপনাদের সাথে তো আমার মতো মেয়েদের যায় না, তাই না? এটাও হয়তো একটা কারণ বিয়েটা অস্বীকার করার। যাক, আমি সেসব কথায় আর যাচ্ছি না, আসি। আমি এগোতেই উনি পেছন থেকে বললেন, অনেক রাত হয়ে গেছে, আমার গাড়িতে বসো, আমি হোস্টেলে ছেড়ে দেবো। আমি যখন একা আসতে পেরেছি তখন একা যেতেও পারবো। আপনার হেলথ তো দূর। আমি আপনার সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চাইছি না, মিস্টার আদিত্য ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটা নরক করে দেওয়ার জন্য। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। কথাটুকু বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, জোর পায়ে হেঁটে চলে এলাম। ওনার সাথে কথা বলার মতো কোনো রকম ইচ্ছেটাই আমার নেই, মরে গেছে ইচ্ছেগুলো আমার। অন্যদিকে মৌমিতা আপন মনের রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর আদিত্য তার পিছন পিছন গাড়ি নিয়ে আসে, যা হয়তো মৌমিতা টেরও পাচ্ছে না। মৌমিতা হোস্টেলে পৌঁছে গেলে আদিত্য হোস্টেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়িতে হেলান দিয়ে কোয়েলকে ফোন করল। মৌমিতা হোস্টেলে পৌঁছে গেছে, তুই ওখানে আছিস তো? আমি আসছি তোকে নিতে। আচ্ছা, কিন্তু মৌকে পেলে কোথায়? গিয়ে বলছি। ফাইন, তাড়াতাড়ি এসো, আমার এখানে আর ভালো লাগছে না একা একা। কামিং। ফোনটা পকেটে ঢুকিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আদিত্য।
আজ প্রথমবার জিয়ার উপর ভীষণ রাগ হচ্ছে। মন চাইছে উচিত শিক্ষা দিতে। কালকে জিয়ার কপালে বহুত দুঃখ আছে। আজ ড্রাঙ্ক ছিল বলে কিচ্ছু বলিনি, মানে এই না যে অন্য দিনও ছেড়ে দেব। সাহস হয় কি করে মৌমিতাকে এইভাবে বারবার ইনসাল্ট করার? মৌমিতাকে ইনসাল্ট করার শাস্তিও পাবে, ও আমার ওয়াইফ। আদিত্য থেমে গেল। দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে উপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সে বুঝতে পারছে না হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন কেন। যে মেয়েটাকে বিয়ের রাতে ঠিক করে দেখে পর্যন্ত নেই, আজ তাকে কেউ অপমান করলে রাগ হচ্ছে। তার মন খারাপ হলে নিজের খারাপ লাগছে, আবার মুখ ফসকে ওয়াইফও বলে ফেলছে। কেন হচ্ছে এমন? ও তো মানে না বিয়ের কনসেপ্ট, তাই তো মেনে নেয়নি এই হুটহাট করা বিয়ে, গ্রহণ করেনি নিজের স্ত্রী হিসেবে মৌমিতাকে। পাগল হয়ে যাব আমি এবার এসব নিয়ে ভাবতে থাকলে। আদিত্য গাড়িতে উঠতে যাবে এমন সময় উপরের দিকে তাকালে মৌমিতাকে জানালার সামনে দেখতে পাই। মৌমিতা সরে গেলে আদিত্য হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই তার। এভাবেই আদিত্য ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কোয়েলকে হোস্টেলে ড্রপ করে নিজের বাড়ি চলে যায় আর ওয়াশরুমে ঢুকে পড়ে। মাথাটা ঠান্ডা করা প্রয়োজন, কিন্তু কোনো মতেই মাথা থেকে মৌমিতা বা তার ভাবনাকে বার করতে পারছে না সে। ভীষণ অস্বস্তি বোধ করছে আদিত্য। এদিকে কোয়েল হোস্টেলে ফিরে এসে দেখে মৌমিতা শুয়ে পড়েছে, তাই আর কিছু জিজ্ঞেস করে না। আদিত্য তেমন ভালোভাবে কিছুই বলেনি। কোয়েল সেই বিষয়ে না ভেবে চলে গেল ফ্রেশ হতে। সকালে কোয়েলের ঘুম ভাঙতেই কোয়েল ঘরে চোখ বুলিয়ে মৌমিতাকে দেখতে পায় না। ওয়াশরুমেও চেক করে পায় না। ঘরে এসে পড়ার ডেস্কে চোখ গেলে একটা সাদা কাগজের উপর চোখ পড়ে, সেটাই লেখা আছে, কলু, আমি কয়েকদিনের জন্য কলকাতায় যাচ্ছি, কিছু দরকার আছে আমার। তুই চিন্তা করিস না, আমি কলে কন্ট্যাক্ট করবো তোর সাথে, 2 দিনের মধ্যে ফিরে আসব। আসলে কিছু ইম্পর্টেন্ট কাজ হঠাৎ করে পড়ে গিয়েছিল, তো তাই এভাবে চলে এলাম। তুই ঘুমোচ্ছিলিস তাই আর ডাকিনি। চিন্তা করিস না কিন্তু, আর নিজের খেয়াল রাখিস। সবে জ্বর থেকে উঠলি তুই। কোয়েল চিঠিটা পড়ে মনে মনে ভাবল, ভালোই করেছিস, তোর একটা রিফ্রেশমেন্টের দরকার। আমি জানি তুই মুড ঠিক করার জন্যই গেছিস। ঘড়িতে দুপুর 2টা। কোয়েল ভার্সিটির ক্যান্টিনে বসে সাদা কাগজে কিছু একটা লিখছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু ফর্ম ফিল আপ করছে। আমি ধরাম করে কোয়েলের সামনে বইটা রাখলাম আর বসলাম। ও প্রথমে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেও আমাকে দেখার পর আবার নিজের কাজে মন দিল। আমি আশ্চর্য হলাম, আমাকে দেখে কোনো রকম রিয়্যাক্ট করলো না কেন কোয়েল? রাগ করলো নাকি? এত শত না ভেবে কোয়েলকে জিজ্ঞেস করলাম, কি রে, কি করিস তুই? কোয়েল কোনো উত্তর দিল না। ব্যাপারটা তো বেশ চিন্তার হয়ে গেল। কথা বলছে না কেন আমার সাথে? এই কলু, কথা বলিস না কেন? রাগ করেছিস আমার উপর? আমার প্রশ্ন শুনে কোয়েল মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, কেন রাগ কেন করব? আবার কোয়েল নিজের কাজে করতে শুরু করলো। উফ, কি এমন কাজ করছিস দেখি তো। কোয়েলের কাছ থেকে ফর্মটা টেনে নিয়ে দেখতে শুরু করলাম। আস্তে আস্তে ফর্মটা পুরো পড়ার পর কাঁদো কাঁদো মুখ নিয়ে কোয়েলের দিকে তাকাতেই কোয়েল আমার দিকে হেসে তাকিয়ে বলল, कैसा लगा मेरा सरप्राइज? কথাটা বলে কোয়েল আমার চোখ মারলো। আমি এসেছিলাম কোয়েলকে সারপ্রাইজ দিতে, আর এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কোয়েলকে জিজ্ঞেস করলাম, এটা কি? আমার নাম কেন দিয়েছিস ডান্স কম্পিটিশনে? কারণ তুই ডান্সার তাই। ডান্সার মানে? কোয়েল তো মাথা ঠিক আছে তো? এটা আমাদের ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশন। কত বিখ্যাত নামি দামি লোক আসবে জানিস তুই? ওখানে আমি ভুল করলে ভার্সিটির সম্মানটা কোথায় থাকবে বলতো? আমার কথার কোনো উত্তর না দিয়ে কোয়েল আমার হাত থেকে ফর্মটা টেনে নিয়ে নিল। ফর্ম ফিল আপ করার পুরোটাই শেষ কোয়েলের। দেখ কোয়েল, আমি পারবো না কম্পিটিশনে কম্পিট করতে, ব্যাস অসম্ভব আমার পক্ষে এটা। আমি সামান্য একটা ডান্সার। তো তোর কি মনে হচ্ছে আমাদের ভার্সিটিতে মাধুরী দীক্ষিত আসছে তোর সাথে, নাকি নরা ফতেহি আসছে বেলি ডান্স দিতে? আজব কথাবার্তা। আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগছে। শোন, এই ফর্ম আমি জমা দেবই। তুই যদি পার্টিসিপেট না করিস সেটা তোর ব্যাপার, কিন্তু তারপর থেকে আর কোনোদিন আমার সাথে কথা বলবি না, ওকে? সেটা দিয়েই কোয়েল উঠে গেল, আর আমি মাথায় হাত দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সোজা হয়ে বসলাম যখন আদিত্য ওর সামনে এসে দাঁড়ালো। ওদের মধ্যে কি কথা হলো কিছুই শুনতে পেলাম না, শুধু আদিত্য একবার আমার দিকে তাকালেন, তারপর কোয়েলের কাছ থেকে ফর্মটা নিয়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমি কোয়েলের কাছে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলাম, ওনাকে দিলি কেন ফর্মটা? আদিত্যদা ইউনিয়নের হেড,
তাই জন্য ও জিয়ার দলবলের কাছে দেওয়ার থেকে আদিত্য তাকে দেওয়াটাই মাচ বেটার, তাই না? আমি কোয়েলের প্রশ্নে শুধু ওর দিকে করুণভাবে তাকিয়ে রইলাম। ও আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে বাইরের দিকে হাঁটা ধরলো। এবার বল, কেমন ঘুরলি নিজের বাড়িতে? ভালোই। তোর অ্যাবসেন্সে আদিত্যদা তোর খোঁজ করছিল। কোয়েলের কথাটা শুনে দাঁড়িয়ে পড়লাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার খোঁজ করছিলেন? কিন্তু কেন? এত অবাক হচ্ছিস কেন? ক্লাসে চল, দাঁড়িয়ে না থেকে। যেতে যেতে বলছি। কোয়েলের কথা শুনে ক্লাসের দিকে হাঁটতে শুরু করলাম। ও বলতে শুরু করলো, তুই যেদিন গেলি সেদিন আমি ভার্সিটি আসিনি। আদিত্যদা হঠাৎই আমার রুমে আসে আর এসেই তোর কথা জিজ্ঞেস করে। আমি বলি যে তুই বাড়িতে গেছিস। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে আমার খবর নিয়ে চলে যায়। এই 2-3 দিন আমার সাথে যখনই দেখা হয়েছে তোর খোঁজ নিয়েছে আর জিজ্ঞেস করেছে তুই কবে ফিরবি। কোয়েল কথা শেষ করতে ক্লাসে ঢুকলাম। এই বিষয়ে আর কোনো কথা বাড়ালাম না, কিন্তু উনি কেন আমার বিষয়ে এত খোঁজ খবর নিচ্ছেন এটাই বুঝতে পারছি না। আমি তো ওনাকে বলেই দিয়েছি আমি আর ওনার পথে বাধা হয়ে দাঁড়াবো না। উনি যেমনটা বলেছিলেন তেমনটাই হবে। উনি ওনার রাস্তায় আর আমি আমার, তাহলে কেন উনি এমন ব্যবহার করছেন? উনি কি কোনোভাবে আমার সাথে জড়িয়ে? না না, এবার আর আমি ভুল করব না। আগেরবার এই আশাই আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, এবার আর নয়। ওনার কথা না ভাবাই ঠিক হবে আমার জন্য। ক্লাস শেষ করে আমি ম্যাডামের সাথে কথা বলবো, সেই জন্য প্রিন্সের রুমের দিকে যাচ্ছি আমি। সে সময় দেখলাম আদিত্য আসছেন, তাও আবার আমার দিকে তাকিয়ে। উনি আমাকে কিছু বলবেন সেই জন্য দাঁড়ালে আমি ওনাকে পাশ কাটিয়ে প্রিন্সের রুমে ঢুকে গেলাম। ওনাকে বোঝাতে হবে আমি ওনাকে এড়িয়ে চলতে চাই। ম্যাডামের সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম উনি বাইরেই দাঁড়িয়ে আছেন। হঠাৎই ম্যাডামের রুমে ঢুকে পড়লেন উনি। আরে আদিত্য, তুমি এখানে? কোনো দরকার ছিল? ম্যাডামের কথার উত্তর উনি আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাম, আপনার সাথে দরকার নেই, দরকার ওর সাথে। আপনাদের কথা বলা শেষ নিশ্চয়ই? আমি ইচ্ছে করেই দেরি করছিলাম যাতে উনি চলে যায়, কিন্তু এখানে তো উল্টো হয়ে গেল। বাধ্য হয়ে আমাকে ওনার সাথে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে এসে এক মুহূর্ত আমি দাঁড়ালাম না, দ্রুত হাঁটা শুরু করলাম। পিছন থেকে উনি সমানে আমার নাম ধরে ডেকেই চলেছে। তা আমি শুনতে পেলেও উপেক্ষা করছি, কিন্তু শেষ রক্ষা হলো না। ইউনিভার্সিটির মাঠে আসতে উনি আমার হাত পেছন থেকে টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। কখন থেকে ডেকে চলেছি আমি, আর তুমি শুনতেই পাচ্ছ না? নাকি না শোনার ভান করছিলে? বুঝতেই যখন পেরেছেন না শোনার ভান করছি, তাও কেন এসেছেন কথা বলতে? আমার কথা বলাটা দরকার, তাই। আপনার এমন কি দরকার পড়লো আমার সঙ্গে যে যাকে আপনি স্ত্রী বলে মানেন না, পরিচয় দিতে চান না, তার হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে আছেন আপনি? আমার কথায় উনি চারিপাশে তাকিয়ে দেখলেন আমাদের দিকে প্রায় অনেকেই তাকিয়ে আছে। উনি একটা জোরে নিঃশ্বাস নিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে অন্যদিকে চলে এলেন। কেন অ্যাভয়েড করছো আমাকে? আপনার সাথে কথা বলার কোনো উদ্দেশ্য বা কারণ কোনোটাই খুঁজে পাচ্ছি না আমি। বাড়াবাড়ি করছো তুমি এবার। আমি যখন কথা বলতে চাইছি তখন কেন এইভাবে অ্যাভয়েড করছো? সেটা কেউ দেখতে যাবে না যে কে কথা বলতে চাইছে, শুধু দেখবে এটাই যে একটা মিডল ক্লাস মেয়ে টাকার জন্য একটা বড়লোক ছেলের পেছনে পড়ে আছে। বিশ্বাস করুন, এই কথাটা না আমি একদম শুনতে চাইছি না। এখানে আসার পর থেকে সব সহ্য করে নিয়েছি আমি, কিন্তু আমার চরিত্রের উপর কেউ কথা বললে সেটা আমি কিছুতেই মেনে নিব না। তাই প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি, মিস্টার আদিত্য ব্যানার্জি। কথাটা বলেই আমি চলে এলাম। যে সম্পর্কের কোনো পরিণতি নেই সেই সম্পর্ক থেকে দূরে থাকাই তো ভালো হবে আমার মতে। আমি পেছন ফিরে না তাকিয়ে চলে এলাম ইউনিভার্সিটি থেকে হোস্টেলে, অন্যদিকে। ফাইন, তুমি যখন চাও না আমার সাথে কথা বলতে, তাহলে আমি আর যেচে পড়ে তোমার সাথে কথা বলতে যাব না। আমিই বোকা যে কিনা সবটা ঠিক করতে চেয়েছিলাম। কি হয়েছে আমার কদিন ধরে, এই মেয়েটার চিন্তা আমার মাথা থেকে বেরোচ্ছেই না। আগে কোনোদিন কোনো মেয়েকে নিয়ে আমি ভাবিনি, কিন্তু ড্যাম ইট। আদিত্য পিলারের মধ্যে একটা ঘুষি মারল সজোরে। পেছন থেকে সে সময় জিয়ার চিৎকার এলো, আর কিছুক্ষণের মধ্যে জিয়া আদিত্যের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আদি, কি হয়েছে তোমার? এভাবে রিয়েক্ট করছো কেন? আদিত্য জিয়ার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে জিয়া ভয় পেয়ে যায়। তাতে দাঁত চেপে আদিত্য বলে, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আদিত্য চলে গেলে জিয়া বেকুবের মতো দাঁড়িয়ে থাকে। আদিত্য কি কারণে ওর ওপর রাগ দেখালো জিয়া বুঝতো না, কারণ রাতের কথা ওর কিছুই মনে নেই। সে বিষয়ে মাথা না ঘামিয়ে জিয়া চলে গেল। পরের দিন আমি আর কোয়েল ক্লাস করে বেড়াচ্ছি, সেই সময় জিয়া এসে আমাদের সামনে দাঁড়ালো। আমাদের দিকে তাকিয়ে বাঁ হাতে একটা কাগজ আমাদের চোখের সামনে ধরে। আমি আর কোয়েল তাকিয়ে দেখি এটা আমার কম্পিটিশনের ফর্ম।
আমি তোর দিকে বন্ধুত্বের হাত বাড়লাম, কিন্তু তোর সেটা পছন্দ হলো না, তাই তো তুই সেই আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে আমার কম্পিটিটর হয়ে। জিয়ার কথা বুঝে আমি আর কোয়েল একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, আমি জানতাম না তুই পার্টিসিপেট করছিস, আর তাছাড়া বন্ধুত্বের কথাটা তোর মুখে মানাচ্ছে না ফ্রেশার্স পার্টির ঘটনার পর থেকে। তুই সেদিনই বুঝিয়ে দিয়েছিস তুই কি ভাবিস আমাকে নিয়ে, সো প্লিজ। আমি কোয়েলের হাত ধরে সে ওখান থেকে চলে আসতে নিলে জিয়া আবারও বলে ওঠে, তা পারবি তো আমার সাথে কম্পিট করতে? একটু ঠিকঠাক ড্রেস পরে আসিস যাতে নাচতে সুবিধা হয়, না হলে দেখা গেল জাজেসরা হয়তো তোর ড্রেস দেখেই তোকে ডিসকোয়ালিফাই করে দিল। জিয়া হাসতে হাসতে চলে গেলে কোয়েল আমাকে বলল, ভালো ডান্সার জিয়া, স্পেশালি ওয়েস্টার্ন হিপহপে। আর ভারতনাট্যম, কথক, ক্লাসিক্যালে? ক্লাসিক্যালেও ভালোই, বাট ভারতনাট্যম আর কত্থক ওড়িশিতে একটু উইক। কদিন যেন বাকি কম্পিটিশনের? 4 দিন তো? হ্যাঁ, ওকে, চল হোস্টেলে। আমি আর জিয়া ফিরে এলাম হোস্টেলে, আর কোয়েল হঠাৎ করেই বলল শপিং করতে যাবে। আমিও অমত করলাম না, একটু ঘোরাও হয়ে যাবে এই ফাঁকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ডান্স কম্পিটিশনে সামিল হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের এই কম্পিটিশন, তাই আমি আপনাদের অবগত করতে চাইছি কম্পিটিশনের রাউন্ড সম্পর্কে। আমাদের ফার্স্ট রাউন্ড হলো যে কোনো ধরনের ইনস্টান্ট ডান্স, অর্থাৎ ভারতনাট্যম, কত্থক, ওড়িশি ইত্যাদি। সেকেন্ড রাউন্ড হলো বলিউড সং, এবং থার্ড মানে আমাদের ফাইনাল রাউন্ড, যা একটু কঠিন হতে চলেছে। এই ফাইনাল রাউন্ডে 2টি ভাগ আছে। প্রথম ভাগে আমাদের কম্পিটিটররা তাদের পছন্দসহ পার্টনারদের সাথে হিপহপ বা সালসা করবে, এবং দ্বিতীয় ভাগে ব্যালে করবে। এই সব রাউন্ড হওয়ার পর জাজেসরা ঠিক করবেন কে আমাদের এই কম্পিটিশনের উইনার। আর যদি কোনো পার্টিসিপেন্টের নাচে অনেক ভুল ত্রুটি থাকে তাহলে জাজেসরা তাদের এলিমিনেট করতে পারে। হোস্টের কথা শেষ হতেই পুরো হল ঘর হাততালির আওয়াজে ভরে উঠল। হোস্ট হাসি মুখে স্টেজ থেকে নেমে গেলে স্টেজের উপর থাকা স্পষ্ট লাইট আবার অফ করে দেওয়া হয়। অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, তুই রেডি তো? আমি আয়নার সামনে দাঁড়িয়ে গয়না ঠিক করছিলাম, সেই সময় কোয়েল আমাকে কথাটা জিজ্ঞেস করায় আমি ওর দিকে না তাকিয়ে উত্তর দিলাম, আমি অনেক আগে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কোয়েল। এ নিয়ে তুই 4 থেকে 5 বার কথাটা জিজ্ঞেস করলি, এত নার্ভাস হচ্ছিস কেন বলতো? তুই কম্পিটিশনের ভাগ আমি না তুই নিয়েছিস মনে হচ্ছে তোর নার্ভাস হওয়া দেখে। সেটাই তো, যেখানে কম্পিটিশনে নামই দিতে চাইছিলে না, তুই কান্নাকাটি করছিলিস, সেখানে আজ কম্পিটিশনের দিন তুই এত কনফিডেন্ট। কি ব্যাপার? এই কনফিডেন্ট হওয়ার রহস্য কি? আমি যা আন্দাজ করছি তাই নাকি? কোয়েল আমাকে কনুই দিয়ে হালকা গুঁতো মারতে মারতে কথাটা বলে আমি অস্বস্তিতে পড়ে যাই। ওকে ধমক দিয়ে বলি, এই তুই চুপ করবি, আমাকে আমার ডান্স ফোকাস করতে দে, খালি আজে বাজে কথা। কোয়েলকে কাটিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে এলাম লাজুক হাসি নিয়ে। কোয়েল যদি এইভাবে দেখতো তাহলে আবারও উল্টাপাল্টা বলা শুরু করতো। উফ, পারেও বটে মেয়েটা। কোয়েলকে না হয় বুঝতে দিলাম না যে আমি নার্ভাস, কিন্তু আসলে তো তা নয়, আমি তো ভীষণ নার্ভাস লাগছে আমার। আমি পারবো তো? হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলে আমি পেছন ফিরে তাকাই, অবাক হই না, কারণ এই কয়দিনে তার স্পর্শ আমার খুব ভালোভাবেই চিনে গেছি আমি কিছু বলতে যাব সেই মুহূর্তে কোয়েল চলে এলো। পরে কথা বলিস, এখন চল, গ্রিন রুমে প্রিন্সিপাল ম্যাডাম এসেছেন। কোয়েলের কথা শুনে আমি কোয়েলের সাথে চলে এলাম, শুধু একবার পেছন দিকে তাকিয়ে। গ্রিন রুমে আসতেই ম্যাডামকে দেখে আমি নমস্কার করলাম, তারপর পিছনে ফিরে পিছিয়ে এসে দেখলাম আমাদের ইউনিভার্সিটি থেকে যারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই উপস্থিত আছে, জিয়াও। আমি কোয়েলের দিকে তাকাতেই কোয়েল আমার হাতটা শক্ত করে ধরে আমার পাশে দাঁড়ালো। ম্যাডাম বলতে শুরু করলেন, আমি শুধুমাত্র তোমাদের এখানে এটাই বলতে এসেছি যে আমাদের ইউনিভার্সিটির প্রেস্টিজ তোমাদের হাতে, এই ভেবে যেন নার্ভাস হয়েও না। এটা সামান্য একটা কম্পিটিশন, তোমরা এখানে তোমাদের বেস্টটা দেবে, দ্যাটস ইট। ইউনিভার্সিটির প্রেস্টিজের কথাটা মাথাতেই রাখবে না, নর্মাল কম্পিটিশনের মতন দেখবে, তাহলেই লক্ষ্য পূরণ হবে। আর হ্যাঁ, একে অপরকে বিট করার কথা তো মাথাতেও আনবে না, কারণ এতে ক্ষতি বই লাভ হবে না। অল দ্য বেস্ট মাই স্টুডেন্টস। ম্যাডামের কথায় একটু হলেও কনফিডেন্স আর রিলিফ দুটোই পেলাম।
চিন্তা করিস না, সব ঠিক হবে। আর ম্যাডামের লাস্ট কথাটা মনে রাখিস, কাউকে টেক্কা দেওয়ার জন্য এই কম্পিটিশন নয়। আমি বুঝলাম কোয়েল কথাটা জিয়াকে টোন করেই বলল, কারণ কথাটা বেশ জোরেই বলেছে কোয়েল, যার কোনো প্রয়োজন ছিল না। আমি তো পাশেই ছিলাম, আসতে বলেই পারতো। আমি জিয়ার দিকে তাকাতে ও মুখটা ফিরিয়ে নিল। ওর হাব ভাবে বোঝাই যাচ্ছে ম্যাডামের লাস্ট কথার গুরুত্ব ও দেবে না। যাই হোক, সেসব না ভেবে আমার নিজের ডান্স ফোকাস করা উচিত। আমাদের নেক্সট পার্টিসিপেট মৌমিতা ব্যানার্জি। উনি আমাদের সামনে পারফরমেন্স করবেন ভারতনাট্যম। এমো, যা, তোর নাম ডেকেছে। আমি স্টেজে উঠবো, ঠিক সেই সময় দেখলাম জিয়া দাঁড়িয়ে আছে। ওর সামনে দিয়ে যেতে ও একটা হাত আমার সামনে বাড়িয়ে রাস্তা আটকে বলল, এখনো সময় আছে, পার্টিসিপেন্ট করিস না। জিততে তো পারবি না, বরং নিজের ক্ষতি হয়ে যাবে। এই থ্রেডটা কিছুদিন আগে দিলেও ভেবে দেখতাম, এখন আমার ভাবার সময় নেই, সরি। আমি কথাটা জিয়ার চোখে চোখ রেখে বলে মাথাটা নিচু করে এগোতেই দেখলাম জিয়া একটা পা বাড়িয়ে দিয়েছে। আমি লাফ দিয়ে ওর পা যে উপেক্ষা করে পিছনে ফিরে বললাম, পুরোনো টেকনিক, নিউ কিছু ট্রাই কর। কথাটা বলে স্টেজের মাঝখানে গিয়ে দাঁড়ালাম হাত জোর করে, আর চোখে দেখলাম জিয়া দাঁত মুখ শক্ত করে চলে গেল, আর কোয়েল 2 হাত দিয়ে অল দ্য বেস্ট বলল। আমি ভরতনাট্যমের প্রণাম দিয়ে স্টেজ ছুঁয়ে মাথায় ঠেকিয়ে নিজের নাচ শুরু করলাম। জিয়া জালে জান জালে ঘোর কাটলো হাততালির আওয়াজে। নমস্কার করে নাচের প্রণাম জানিয়ে স্টেজ থেকে নেমে আসতে কোয়েল জড়িয়ে ধরল। ভীষণ 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 ভালো হয়েছে, এক্সপ্রেশন, স্টেপ সব একদম ঠিকঠাক। নেক্সট রাউন্ড কখন? চিন্তা করিস না, দেরি আছে। সবে তো প্রোগ্রাম শুরু হলো, এখন সকাল 11টা বাজে। আজকেই যেহেতু রেজাল্ট দেবে, তাই প্রোগ্রাম শেষ হতে হতে রাত 12টা হয়ে যাবে। একদিনেই শেষ করার প্ল্যান করেছে, আর তাছাড়া খুব একটা বেশি পার্টিসিপেন্টস না তো। হ্যাঁ, আমি যাই, ফ্রেশ হইনি। স্টেজ অন্ধকার। হঠাৎই স্টেজের উপর একটা সুর ভেসে এলো এবং তার সাথে নূপুরের শব্দ। আস্তে আস্তে বোঝা যাচ্ছে একটা মেয়ে স্টেজের উপর স্টেপস করছে। স্পটলাইট পড়লো যখন গান শুরু হলো, মেয়েরা ঝুমকা উঠাকে লায়া ইয়ারবে। সেকেন্ড রাউন্ডের বলিউড সঙ্গের পারফরমেন্স শেষ করলাম কোনো ভুল ত্রুটি ছাড়া। মনে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারবো, যেমন প্র্যাকটিস করেছিলাম তেমনই নিজের বেস্টটা দিতে পেরেছি। কিন্তু শেষ রাউন্ডে কি করব? কি রে, কি ভাবিস এত? কোয়েল কখন চলে এসেছে গ্রিন রুমে টেরই পাইনি আমি। ওকে বললাম, ফাইনাল রাউন্ড নিয়ে ভাবছিলাম। ভাবা বন্ধ করে কিছু খেয়ে নে, দুপুর হয়ে গেছে জানিস না নাকি? এখন আবার খেতে হবে, আমি পারবো না, নামবেই না গলা দিয়ে কিছু। ম্যাডাম কি বলেছে মনে নেই? বেশি নার্ভাস হতে না, আর পেটে খিদে থাকলে কোনো কাজ ঠিক করে হয় না, বুঝলি? চুপচাপ খা। কোয়েলের কথায় বাধ্য হয়ে ও রান্না খাওয়া খেতে শুরু করলাম। ও বলল, তোর ফাইনাল রাউন্ডের ফার্স্ট পার্ট বিকেলে, আর সেকেন্ড মেবি ওই 8টা নাগাদ, আর এখন বাজে দুপুর 3টে, তাই চুপচাপ খা, হজম হয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডের এতটা ডিস্টেন্স, মানে 4 ঘন্টা। সেকেন্ড রাউন্ড থেকে পার্ট 1-এর ডিস্টেন্স ওটার তো থেকে একটু কম, মানে 6টা। আবার পার্ট 2-এর ডিস্টেন্স আর একটু কম, মানে 8টা। এমন কেন? 4 ঘন্টা, 3 ঘন্টা আর 2 ঘন্টা? সিরিজ চলছে নাকি? আমার কথা শুনে কোয়েল হাসতে শুরু করলো। হাসতে হাসতে বিষম খেলো, তাও হাসি থামছে না তার। জল খেয়ে আবারও হাসছে, বিরক্ত হয়ে যাচ্ছে ওর হাসি দেখে। বাপরে বাপ, তুই এত হিসাবও করে ফেললি? বসে বসে কি এই হিসাব করছিলি নাকি? বললে বল, না হলে বাদ দে। আরে বাবা, শোন শোন বলছি, আসলে প্রথমে যতজন পার্টিসিপেট করছিল ততজন তো আর নেই। মানে কয়েকজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ভয়ের কিছুই হয়নি, আসলে কয়েকজনের নাচতে নাচতে ঘুঙুর খুলে গেছে, যেটা রুলসের বাইরে। নাচের সময় পা থেকে ঘুঙুর খুলে গেলে ডিসকোয়ালিফাই হতেই হবে, এটাই তো নিয়ম। নাচের এক্সামের সময়ও তো তাই হয়। আর তাছাড়া কয়েকজন আসেনি, তাদের জায়গায় নতুন আর কয়েকজনের নাম দিয়েছে সোর্স খাটিয়ে। আর যাদের নাচ একদমই জাজদের পছন্দ হচ্ছে না, মানে ভুলভাল স্টেপ বেশি, তাদের এলিমিনেট করা হয়েছে। এটা তো বলেই ছিল কম্পিটিশন শুরু হওয়ার আগেই, তাই একটু সময়ের গোলমাল হয়েছে। সব বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। আবার কি? তুই জানলি কি করে নাচ করাকালীন ঘুঙুর খুলে গেলে তাকে ডিসকোয়ালিফাই করা হয়? এক্সামের সময় হলেও সেম রুল।
এটা তো নাচের রুলস, তুই তো বলেছিলি নাচ সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তাহলে? এটা ওই হোস্টটা বলছিল, সেটাই বললাম আর কি। যাই হোক, আমি আসছি, হ্যাঁ? বাইরে কি হচ্ছে দেখি, তুই কনসেন্ট্রেট কর ভালো করে। ওরই কি মরি করে কোয়েল চলে গেল, যেন কিছু লুকাচ্ছে, এমনটা কেন? থাক, এখন এসব ভাবার সময় নেই। ওইদিকে গ্রিন রুমের বাইরে দাঁড়িয়ে কোয়েল বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। It is true. Who are you? Don'ty has stereo. Where have you been? He removed video silo Waitera why note and granted. I moved heaven and earth and not find you. Why lagas what? But you are referred today. Tonte repente. So suddenly. Why the sanctity do it to me? Bida kantu korer. And give meaning to my life with your love. স্টেজের মাঝে লাল পোশাকে জিয়া সালসা ডান্সের স্টেপ করে দাঁড়িয়ে আছে, হয়তো অপেক্ষা করছে নিজের পার্টনারের। শুধুমাত্র জিয়া নয়, ওর সাথে আমিও হয়তো অপেক্ষা করছি ওর পার্টনারকে সেটা জানার জন্য। মনটা ভীষণ অস্থির করছে, কিছুতেই ফোকাস করতে পারছি না অন্য বিষয়ে। হঠাৎই ছেলের সুর ভেসে এলো। না मैं समझा ना मैं जाना जो भी तुमने मुझसे कहा है सेनोरिता, मगर फिर भी ना जाने क्यों मुझे सुन के अच्छा लगा है सेनोरिता, मुझको बाहों में तुम घेरो समझी ना सेनोरिता। আদিত্যই জিয়ার পার্টনার। আদিত্যকে দেখার পরে পা নিজে থেকেই কেন যেন পিছিয়ে গেল। এটাই জানার জন্য মনটা এতটা ব্যাকুল হয়ে উঠেছিল, ভীষণ করে জানতে ইচ্ছে হচ্ছিল সত্যি কি উনি জিয়ার পার্টনার। প্রশ্নের উত্তর তাহলে অবশেষে পেলাম আমি। No devious love mirada. Don't look away. Quédate cerca de mí. Stay close to me. मुझको बाहों में तुम घेरो समझी ना सेनोरिता। ওদের একসাথে নাচ শুরু হলে আমি চোখের জল আড়াল করতে গ্রিন রুমে চলে এলাম। এসে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। মন চাইছে এইসব কিছুকে ছুঁড়ে অনেক দূরে চলে যাই আমি। কেন কেন সব সময় আমার সাথেই এমনটা হবে? কষ্টগুলো কি শুধু আমার জন্যই তুলে রেখেছেন? পারছি না আমি, কিছুতেই আর পারছি না। আজ নিজের মনকে আর মানাতে পারছি না আমি। এই মৌ, কি হয়েছে? তুই এইভাবে চলে এলি কেন? আমি কোনো মতে কান্না চেপে কোয়েলকে উত্তর দিলাম, আরে কিছু না, চোখে মুখে জল দিতে এসেছিলাম। তুই যা, ঠিক আছি আমি। আচ্ছা। কোয়েল চলে গেলে আমি আরো কিছুক্ষণ বসে রইলাম। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলেও চোখের জল থামার নামই নিচ্ছে না আমার। কি হয়েছে তোর বলতো? কাঁদছিস কেন? কোয়েলকে দেখে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ও কাছে আসতেই ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আমি। কি হয়েছে বলবি তো? কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? না, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সবার বাড়ির লোক এসেছে, কিন্তু আমার বাড়ির লোক কেউ আসতে পারেনি। আসলে আমার সব কম্পিটিশনে আমার মা বাবা থাকতো, তো তাই ওদের কথা খুব। আমি আর কিছু বলতে পারলাম না। মিথ্যে বলার অজুহাতে কেঁদে মনটা হালকা তো করতে পারবো। দেখ মো, একদম কাঁদবি না। আঙ্কেল আন্টি নেই তো কি হয়েছে? আমি তো আছি নাকি? বান্ধবী না ভেবে বোন ভেবে নে আমায়, তাহলেই তো হলো। কোয়েল আমাকে সোজা করে চোখের জল মুছিয়ে বলল, কারোর ব্যবহারে কষ্ট পাস না। কেউ কারোর জন্য কখনো অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যায়। যারা অপেক্ষা করে তারা শুধু কষ্টই পায়, জানিস তো? অপেক্ষাটা তো তখন সার্থক যখন যার জন্য অপেক্ষা করছিস সেও তোকে পাওয়ার জন্য অপেক্ষারত। সব কিছুই দুদিক থেকে থাকাটা প্রয়োজন, বুঝলি? কোনো কিছু একতরফা হলে সেটার থেকে কোনো আশা রাখতে নেই। আশা জিনিসটা বড্ড খারাপ, জানিস নিশ্চয়ই। যা, রেডি হয়ে নে ভালোভাবে, এসব নিয়ে আর ভাবিস না। কোয়েল নিজের ফোন নিয়ে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। কিন্তু ওর কথায় বুঝতে পারলাম ও আমার মিথ্যেটা ধরে নিয়েছে। কোয়েলের কথাগুলো মাথায় ঘুরতে থাকার ফলে আমি রেডি হতে শুরু করলাম। ঠিকই বলেছে ও, আমার আশা করাটা ঠিক হয়নি। এতে কষ্টটা তো শুধু আমিই পাচ্ছি, যার জন্য পাচ্ছি সে তো ভালোই আছে, কোনো ধারণাই নেই তার এই বিষয়ে। তাহলে কেন আমি তার জন্য নিজের সময় নষ্ট করব? আমাকেও এবার নিজের দিকটা বুঝে নিতে হবে। আদিত্য বসার সিটে পাশের সিঁড়িতে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে।
এমন সময় জিয়া আদিত্যের বাহু এক হাত দিয়ে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আদি, আজ আমি খুব হ্যাপি। জানো তো, আজ কতদিন পর তোমার সাথে ডান্স করতে পারলাম। আর এই পারফরমেন্সটার জন্য আমার একসাথে প্র্যাকটিসও করতে পেরেছি। কথাটা এইটা নয় জিয়া, বল এই পারফরমেন্সের জন্য প্র্যাকটিসের বাহানায় তুই আমার কাছাকাছি থাকতে পেরেছিস। তুই তো চেয়েছিলিস হিপ হপে নাম দিতে, যাতে আমার আরো ক্লোজে আসতে পারিস, কিন্তু আমার জন্যই সেটা হলো না, তাই তো? আদিত্যের কথায় জিয়া চুপ করে গেল। আদিত্য নিজের বাহু থেকে জিয়ার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, পারফরমেন্স শেষ, তোর সাথে আমার সম্পর্কও শেষ, তাই আমার কাছে তো দূর, সামনেও আসবি না তুই। তোর বিহেভিয়ারের জন্য আজ তুই আমাকে হারালি জিয়া। বারণ করেছিলাম বাড়াবাড়ি করিস না। কি এমন করেছি আমি? আমি মৌমিতার পার্টনার হিসেবে নাম দিতে চেয়েছিলাম, এটা তুই জানতিস, তাই তুই তাড়াতাড়ি করে আমার সাথে তোর নামটা দিয়ে দিয়েছিস, আর আমায় বলছিস প্রিন্সিপাল ম্যাডাম দিয়েছেন। কি মনে করিস তুই আমি কিছু জানি না? তো কেন তুমি মৌমিতার পার্টনার হতে চাইছিলে? কে হয় ওই মেয়েটা তোমার? চেনা নেই, জানা নেই, হুট করেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। শুধুমাত্র কোয়েলের ফ্রেন্ড দেখে তুমি একে হেল্প করতে চাইছিলে, নাকি অন্য কিছু? সেটা সেটা তোর জেনে লাভ নেই। ইউ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আদিত্য রেগে অন্যদিকে চলে গেল। জিয়া ওখানে দাঁড়িয়ে আদিত্যের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, থ্যাংক গড, আমি আগে ভাগেই তোমার আর আমার নামটা দিয়ে দিয়েছিলাম, না হলে আজ তুমি ওই খ্যাত দুদিনের আসা মেয়েটার সাথে তুমি পার্টিসিপেন্ট করতে। এক ঢিলে দুই পাখি মেরেছি। ভালোই টেক কেয়ার দিয়েছিল আমার। এবার দেখি কার সাথে পার্টিসিপেট করে ফাইনালের রাউন্ডে পার্ট 1-এ। আর রইল বাকি তোমার থেকে দূরে থাকার কথা। সেটা তো ইম্পসিবল। তোমার ইচ্ছা হোক বা অনিচ্ছা, তুমি তো আমারই হবে। আমাদের নেক্সট পার্টিসিপেট হলো মৌমিতা ব্যানার্জি। হোস্টের ঘোষণা শেষ হতেই জিয়া মনে মনে হাসল। অন্ধকার হয়ে গেল স্টেজ। সুর ভেসে এলো একটি ইংলিশ গানের। এটাই তো হিপ হপ নাচের গান। একা একা নাচবে নাকি? জিয়া মনে মনে কথাটা ভাবতেই দেখতে পেল স্টেজে মৌমিতাকে। মৌমিতা একাই স্টেপ করছে। একটা ব্ল্যাক প্লাজেন্ট অ্যান্ড ব্রাউন কালারের লং গোলকাল ঢিলেঢালা টি শার্ট। গার্ল, ইউ নো আই ওয়ান্ট টু লাভ ইউ, লাভ ওয়াজ হ্যান্ডমেড টু সামবডি লাইক মি, কাম অন নো ফ্লো মাই ল্যান্ড, আই এম বিগ ক্রেজি, ডোন্ট মাইন্ড বি। মৌমিতা একটা দড়ি ধরে টানার মতো স্টেপ করে। পেছন দিকে ঝুলে পড়তেই একটা ছেলে এসে মৌমিতাকে ধরে নিল। তারপর একসাথে স্টেপ করা শুরু করলো। ছেলেটি আসতেই হলে সিটি বেজে উঠল। হাততালি পড়তে লাগলো। সে বয়, লেটস নট টেল টু মাচ, গ্রাব অন মাই ওয়েস্ট অ্যান্ড পুট দ্যাট বডি অন মি, কাম অন নাও ফ্লো মাই ল্যান্ড, কাম অন নাও ফ্লো মাই ল্যান্ড। মৌমিতা আর ছেলেটার নাচ যথেষ্ট পরিমাণে ক্লোজ, যা আদিত্যের চোখের সামনেই হচ্ছে। আদিত্য মৌমিতার নাচ শুরু হতেই যেখানে ছিল সেখানেই জমে গিয়েছিল। ছেলেটাকে দেখার পরেই আদিত্যের চোয়াল ও হাতের মুঠ শক্ত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে আদিত্য শুধু বলল, অঙ্কিত। আদিত্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যাক স্টেজে চলে গেল। এদিকে জিয়া হা করে মৌমিতা এবং অঙ্কিতের নাচ দেখছে। আই এম ইন লাভ উইথ দ্য shape of you. We push and pull like a magnet do, although my heart is fleeing to. I'm in love with your body. And last night you were in my room, and now my bedsheet smells like you. Every day discovering something brand new. I am in love with your body. ব্যাক স্টেজে পৌঁছানোর পরেই আদিত্য দেয়ালে সজোরে একটা ঘুষি মারে, যা দেখতে পেয়েই কোয়েল ছুটে এসে আদিত্যকে আটকায়। আদিত্য রাগী চোখে কোয়েলের দিকে তাকালে কোয়েল ভয় পেলেও নিজেকে শক্ত রাখে। অল 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 আই এম ইন লাভ উইথ ইউর বডি, অল 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 আই এম ইন লাভ উইথ ইউর বডি, অল 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 আই এম ইন লাভ উইথ ইউর বডি, এভরি ডে ডিসকভারিং সামথিং ব্র্যান্ড নিউ, আই এম ইন লাভ উইথ দ্য শেপ অফ ইউ। আদিত্যের যেন মাথা ফেটে যাচ্ছে অঙ্কিতকে মৌমিতার এতটা কাছে দেখে। যতই মৌমিতা যে অঙ্কিত টাচ করছে, তখনই আদিত্যের হাত মুখ শক্ত হয়ে যাচ্ছে। কোয়েল মনে মনে ভাবছে, এ তো দেখে মনে হচ্ছে অঙ্কিত স্টেজ থেকে নামলে ওকে গিলেই খেয়ে ফেলবে।
কিন্তু আদিত্যদা এতটা রিয়াক্ট কেন করছে? তখন জিয়ার সাথে আদিত্যদাকে দেখে মৌ রিয়াক্ট করলো, আর এখন মৌয়ের সাথে অঙ্কিতকে দেখে আদিত্যদা রিয়াক্ট করছে। ব্যাপারটা কি? আমি যা ভাবছি সেটাই সত্যি না তো? কোয়েলের ভাবনা শেষ হওয়ার আগে মৌমিতার পারফরমেন্স শেষ হয়ে যাওয়ায় হাততালির রোল পড়ে যায়, আর সেই আওয়াজে কোয়েলের ঘোর কাটে। এই রে, এইবার কি হবে? আমি নিচে নেমে আসি অঙ্কিতের সাথে। তখন দেখলাম কোয়েলের সাথে আদিত্য দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আমি অঙ্কিতকে ওনার সামনে দাঁড়াতে দিলাম না, অঙ্কিতের হাত ধরে ওনার সামনে দিয়ে টেনে নিয়ে চলে আসলাম। ও আমার সামনে দিয়ে অঙ্কিতের হাত ধরে নিয়ে গেল? এত বড় সাহস! কেন সাহস হবে না ওর? আর এখানে সাহসের কি আছে? ওর ইচ্ছে ও কার হাত ধরবে আর কার না। তুমি এখানে বলার কে আদিত্যদা? তোমার কি অধিকার ওর ওপর? এতই যখন রাগ, তাহলে জিয়ার সাথে কেন পারফরমেন্স করলে? কোয়েল চলে গেল আর আদিত্য চুপ করে ওখানে দাঁড়িয়ে রইল। কোয়েলও মৌমিতার কাছে গ্রিন রুমে গিয়ে ফাইনাল রাউন্ডের জন্য মৌমিতাকে রেডি করতে লাগলো। অঙ্কিত চলে যাওয়ার পর নেক্সট অর্থাৎ ফাইনাল রাউন্ডের পার্ট 2তে সব পার্টিসিপেন্ট ব্যালে করবে। জিয়া ফার্স্ট পারফরমেন্স দিতে ওঠে। নাচ যখন প্রায় শেষের দিকে তখনই জিয়া পা মুচকে পড়ে গেল। সবাই বসা থেকে উঠে পড়ল। কয়েকজন জিয়াকে ধরে তুলতে গেলে জিয়া ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারল না। জিয়া আদিত্যের দিকে তাকালে আদিত্য মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। জিয়াকে নিয়ে চলে গেল জাজেসরা। ঘোষণা করে যে জিয়া নাচতে পারবে না, তাই এই রাউন্ডে পয়েন্ট সে পাবে না। জিয়া পার্টিসিপেট না করায় আমার নাম ডাকা হলো। আমি আমার নাচটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। এবার পালা রেজাল্টের। আমি সহ সব পার্টিসিপেন্টরা স্টেজে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমার পাশেই অঙ্কিত আর কোয়েল। সবার প্রথমে সেকেন্ড রানার আপ ঘোষণা করা হলো। সেখানে আমার নাম নেই, টেনশনটা আরও বেড়ে গেল। এরপরে নাম নিল ফার্স্ট রানার আপ জিয়ার। মাই গড, জিয়া ফার্স্ট রানার আপ! কোয়েলের কথা শুনে আমিও ভয় পেয়ে গেলাম। সত্যি তো, জিয়া ফার্স্ট রানার আপ। অঙ্কিত আমাকে বলল, টেনশন নট। আমাদের কম্পিটিশনের উইনার হলো মৌমিতা ব্যানার্জি। 1 মিনিটের জন্য আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। কোয়েল আমাকে ধাক্কা দিতে অঙ্কিত আমাকে জড়িয়ে ধরলো। আমার বিস্ময়তা যেন কাটছেই না। আমিও অঙ্কিতকে জড়িয়ে ধরলাম, কারণ ও না থাকলে আমি পারতাম না জিততে। অঙ্কিতকে ছেড়ে কোয়েলকে জড়িয়ে ধরার পর কোয়েল আমাকে স্টেজে পাঠালো। আমি ট্রফি নিতেই দেখলাম কোয়েলের পেছনে আমার মা বাবা দাঁড়িয়ে আছে। আমি যেন বিশ্বাসই করতে পারছি না যে আমার চোখের সামনে আমার মা বাবা দাঁড়িয়ে। প্রথমে তো কম্পিটিশন জেতা, আর এখন আমার বাবা মা। অন্যদিকে যে কেউ মৌমিতাকে খুব ভালোভাবে নজরে রাখছে তা মৌমিতা জানেও না। কিছুক্ষণ আগের ঘটনার জন্য কিছুক্ষণ পরে মৌমিতার সাথে কি হতে চলেছে সেটাও কল্পনা করতে পারছে না। বাবা মা, তোমরা এখানে কি করে এলে? কে খবর দিল তোমাদের? কি করে? আমি তো কিছুই। আচ্ছা, আগে তুই শান্ত হ একটু, তারপর সব বলছি। আমি বসতেই মা বলল, তোর বান্ধবী কোয়েল আমাদের আগে দিয়েই ফোন করে জানিয়েছিল। আমরা ভেবেছিলাম আসবো না, তারপর তো বিআই মশাইরা এমনভাবে বললেন যে আমরা না করতে পারলাম না। আমি আমার শ্বশুর শাশুড়ি দিকে তাকালাম। হ্যাঁ, আমার বাবা মায়ের পেছনে তারাও উপস্থিত ছিলেন। তারাও তো আমার বাবা মা। সত্যি আমি ধন্য এমন আরেকটা বাবা মা পেয়ে। আমি গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে করে বললাম, মা, আপনার ছেলে তো আমাকে পরিচয় দিতে বারণ করেছে। এখন যদি কেউ এসে পড়ে তাহলে কি হবে? আর বাবা মাও তো সবটা জেনে যাবে। চিন্তা করো না, আমরা এখানেই থাকতে পারি। তার কারণ আমাদের ছেলেও পার্টিসিপেট করেছে, তাই কেউ অন্যরকম সন্দেহ করবে না। গ্রিন রুমে সব পার্টিসিপেন্টের গার্জিয়ান আসতে পারে। আমি আশ্বস্ত হলাম শ্বশুর মশাইয়ের কথা শুনে। এরপরেই কোয়েল এলো গ্রিন রুমে। তখন আমি আমার বাবা মায়ের সাথে কথা বলছিলাম। কোয়েল গিয়ে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে নমস্কার করতে গেলেই ওরা তাকে জড়িয়ে ধরে। তার মানে ওনার বাবা মায়ের সাথেও কোয়েলের আলাপ আছে? তবে নাই বা কেন? এই জন্যই তো পেছন থেকে কলকাঠি নেড়েছে। হচ্ছে তোর, চল তুই হোস্টেলে। আমি মনে মনে কথাটা বলে নিলাম। কোয়েল আমার বাবা মাকে প্রণাম করে কিছুক্ষণ ওদের সাথে কথা বলে বেরিয়ে গেল। কোয়েল বেরোতেই উনি আসলেন। শ্বশুরমশাই মুখ ফিরিয়ে নিলেও শাশুড়ি মা ওনাকে জড়িয়ে ধরলেন। উনি শ্বশুরমশাইকে ডাকলেন, ড্যাড, কথা বলবে না আজও? কিন্তু শ্বশুরমশাইয়ের হাতটা ধরতেই উনি ওনাকে বুকে টেনে নিলেন। আমিও এটাই চেয়েছিলাম, আমার জন্য ওনাদের সম্পর্কে যেন কোনো চিড় না ধরে। শ্বশুর মশাইকে ছেড়ে বাবার দিকে উনি তাকাতেই আমিও বাবার দিকে তাকালাম।
দেখলাম বাবা মা একটু ইতস্তত বোধ করছে, মিথ্যে হাসি দিয়ে কিছু একটা জিজ্ঞেস করবে ওনাকে, তার আগেই উনি এগিয়ে গিয়ে বাবা মাকে প্রণাম করেন। কেমন আছেন আপনারা? আসলে আমি এখানে চলে আসার পর আর যোগাযোগ করার সুযোগ হয়নি। না না বাবা, ঠিক আছে, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আছি কোনো রকম। কথাটা আমার দিকে তাকিয়ে বলতেই আমি মুখ ফিরিয়ে নিলাম। ওনার তো ভালো থাকার কথা, জিয়ার সাথে পার্টিসিপেট করেছেন, ও জিততে পারেনি তাই ভালো নেই। আচ্ছা, তোমরা কথা বলো, আমরা আসছি। বাবা মা শ্বশুর মশাই শাশুড়ি মা বেরিয়ে গেলে আমিও পেছন ফিরে ওয়াশরুমে চলে যেতে নিই, কিন্তু পারি না। পেছন থেকে আমার হাত ধরে টেনে আমাকে দেয়ালে শক্ত করে চেপে ধরলেন উনি। ওনার চোখে চোখ পড়তেই আমি কিছু বলার সাহস পাই না। ওনাকে দেখলে কেউ বলবে না কিছুক্ষণ আগে উনি এত ভালোভাবে কথা বলছিলেন। মুহূর্তেই আমার উপর কেন এত রেগে গেলেন বুঝতে পারছি না আমি। চোখগুলো দেখে মনে হচ্ছে গিলেই ফেলবেন আমাকে। এতক্ষণ নীরব থাকার পর উনি সরব হলেন, বললেন, অঙ্কিতের সাথে পার্টিসিপেট কেন করছো? আমি কার সাথে পার্টিসিপেট করব না করব সেটা তো আমার ব্যাপার, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও খুব ভালোভাবে। অঙ্কিতের সাথে যেন তোমাকে নেক্সট দিন থেকে না দেখি, তাহলে ফল ভালো হবে না। কথাটা বলে উনি সরে গেলেই আমি বলি, কেন কেন আমি আপনার কথা শুনবো? কে হন আপনি? আমার কি অধিকার আপনার আমার উপর? আদিত্য আমার দিকে ফিরলেন। ওনার তাকানো দেখে আমার বুকটা কেঁপে উঠল। এত করুণভাবে কেন তাকাচ্ছেন উনি আমার দিকে? আমি তো ভুল কিছু বলিনি, উনিই তো আমাকে প্রথম থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাহলে আমি যেন আর পারলাম না নিজের মনের ভেতর আমার প্রশ্নগুলোকে আটকে রাখতে। ওনার সামনে এগিয়ে জিজ্ঞেস করলাম, আপনি তো দিব্যি অন্য একটা মেয়ের সাথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন, আমি কি কিছু বলেছি তাতে? সেই মেয়েটা আপনার সামনে আমাকে বারবার অপমান করেছে, আপনি কিছুই বলেননি, কোনো রকম প্রতিবাদও করেননি আপনি, কারণ আপনি আমার স্ত্রী হিসেবে মানেন না, বিয়ের কনসেপ্টটাকেই আপনি মানেন না। আপনি যদি জিয়াকে কিছু বলতেন তাহলেও এরকমটা করার সাহস পেত না। আপনি বলুন না, আমি সেটা চাইও না। আর আমি আপনার কথাটাই মেনে নিয়েছি, না আমি আপনার কোনো বিষয়ে মাথা ঘামাবো, আর না আপনি। তাই আমি কার সাথে কথা বলবো থাকবো সেটা আমার ব্যাপার, আপনি না করার কেউ না। আপনি যদি একটা অন্য মেয়ের সাথে নাচতে পারেন তাহলে আমিও পারি। আপনি যখন চাইলেই আটকাতে পারতেন জিয়ার সাথে পারফরমেন্স, তখন তো আপনি সেটা করেননি। কেন করেননি? কোনো উত্তর আছে আপনার কাছে? আমার কথা শেষ হতেই অঙ্কিতের আওয়াজ পেলাম পেছন থেকে। অঙ্কিত এগিয়ে এলে আদিত্য আর অঙ্কিত একে অপরের দিকে তাকায়। এরপর আদিত্য আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন। কি রে, এইখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে নে। অঙ্কিতের কথায় ওর দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, কিসের এত শত্রুতা তোমার ওনার সাথে? উনি বলতে আদিত্য? ওইসব নিয়ে পরে কথা হবে। কেন, আদিত্য কিছু বলেছিল তোকে এই নিয়ে? না, কিন্তু আমি এখনই জানতে চাই। আচ্ছা, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোকে সবটা বলবো। আমি অঙ্কিতের কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম, আর মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো, ফ্ল্যাশব্যাক। এই কোয়েল, কি করবো এখন? কোয়েল নিজের মতো পায়চারি করেই চলেছে। আমি বাধ্য হয়ে উঠে গিয়ে ওকে একটা ঠেলা মেরে বললাম, আরে কি রে, টেনশন হচ্ছে তো আমার, না কি? উফ, তা আমারও তো টেনশন হচ্ছে নাকি? ভাবতে দিন আমাকে একটু শান্তিতে। কোয়েলের কথা শুনে আমি গিয়ে বসলাম আর ওকে বললাম, এই জন্যই বলেছিলাম আমার নাম না দিতে। এই দেখ, হিপ হপ বা সালসা করার জন্য আমার পার্টনার প্রয়োজন, যেটা নিয়েছি। আমি কোয়েলের দিকে অবাক হয়ে তাকালাম। ওর চোখে মুখে আনন্দের ছাপ। কাকে পেলি? চল। কোয়েল আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো ভার্সিটির সেই জায়গায় যেখানে আদিত্যরা থাকেন। আমি তো বুঝতেই পারছি না কোয়েল কি চাইছে। আদিত্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বই পড়ছিলেন। এমন সময় কোয়েল ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আদিত্য দা। বল। আদিত্য বই থেকে মুখ তুলে কোয়েলের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন একবার। আমি মাথা নিচু করে নিলে উনি আবারও কোয়েলের দিকে তাকান, যা আমি আর চোখেও দেখতে পেলাম। তুমি কি কম্পিটিশনে কারোর সাথে পার্টিসিপেট করছো? কেন হঠাৎ এই প্রশ্ন? না, আসলে মৌয়ের কোনো পার্টনার নেই, তাই তুমি যদি... আমি ওনার কথা শুনে ওনার চোখের দিকে তাকালে আমার মনে পড়ে যায় শেষ দিনের ওনার সাথে করা ব্যবহারের কথা। আমি কোনো উত্তর না দিলে উনি আমার দিকে তাকিয়ে কোয়েলকে বলেন, তোর ফ্রেন্ডের আপত্তি না থাকলে আমারও... তোমারও কিছু করার নেই আদিত্য। আমরা সবাই দেখলাম জিয়া এসে আদিত্যের পাশে দাঁড়ালো, বলল, তুমি আমার সাথে পার্টিসিপেট করেছো আদি, প্রিন্সিপাল ম্যাডাম বলে দিয়েছে। হোয়াট? ইম্পসিবল।
আমাকে না জানিয়ে ম্যাডাম আমার নাম কম্পিটিশনে কিছুতেই দিতে পারেন না। কিন্তু উনি দিয়েছেন, আর তুমিও তো আমার সাথে পার্টিসিপেট করতে চাও, তাই না? আদিত্য চলে গেলেন, কোথায় গেলেন জানি না। আমিও কোয়েলের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে এলাম। কি দরকার ছিল তোর ওনার কাছে যাওয়ার, যেখানে তুই জানিস যে জিয়া পার্টিসিপেট করছে?